গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি আমাদের প্রোনাউনের 5th ক্লাস। আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করছি রিলেটিভ প্রোনাউন। কারণ রিলেটিভ প্রোনাউনের চ্যাপ্টারটা একটুখানি বড় রয়েছে, তো এতে অনেকগুলো রুল রয়েছে। তো এটাকে আমি আলাদাভাবে আজকে ডিসকাস করছি। পরের দিন ক্লাসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং তার সাথে আরো কিছু আলাদা যে টপিকগুলো রয়েছে সেগুলোকে একসাথে আলোচনা করব, ঠিক আছে? শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে এসপি বক্সির যে বইটা রয়েছে সেই বইটা ধরে গ্রামার শেখানোর চেষ্টা করছি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, এবং সাথে সাথে তোমাদের যা কিছু ডাউট রয়েছে সেগুলো আমি ক্লিয়ার করতে থাকবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। তবে শুরু করার আগে তোমরা তোমাদের খাতা পেন নিয়ে বসবে অ্যাজ ইউজুয়াল, এবং আমি যা কিছু এখানে ডিসকাস করছি সেগুলোকে তোমরা নোট হিসাবে বানাতে থাকবে। আর ভিডিওটা প্লিজ প্রথমে লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে যে ফেসবুকের পেজটা রয়েছে ওটা লাইক করে নেবে, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে আমরা যে টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন তোমরা আগেও শুনেছো, যখন তোমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে, যখন তোমরা ক্লজ করতে তখন রিলেটিভ ক্লজ করেছো, ঠিক আছে? সেই টপিকটাই আজকে আমরা এখানে ডিসকাস করব, তবে ক্লজ এর পার্সপেক্টিভের হিসেবে না, আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে এটাকে ডিসকাস করছি। আচ্ছা, আমাদের প্রথম যে রুলটা সেটা কি বলছে? রিলেটিভ প্রোনাউন্স আর হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়াই। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? না, রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়াই। মানে ম্যাক্সিমাম দেখো যত আমাদের WH ওয়ার্ডগুলো হয়ে থাকে যেগুলোতে আমরা কোশ্চেন ফর্ম করে থাকি সেইগুলো, এবং তার সাথে আরেকটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে দ্যাট। ঠিক আছে, এগুলো হলো আমাদের রিলেটিভ প্রোনাউন। এবার অ্যান্টিসিডেন্ট এর ব্যাপারে কিছু বলা হচ্ছে এখানে, সেটা একটুখানি দেখে নি কি বলছে। না, অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি? The nouns or pronouns immediately before the relative pronouns are called the antecedent. প্রথমত বলে রাখি, অ্যান্টিসিডেন্টের বাংলা মানেটাই হচ্ছে পূর্ববর্তী বা অগ্রবর্তী, যাই হোক, ঠিক আছে? মানে কোন একটা জিনিস যেটা কিনা আগে বসছে, সেরকম জিনিসকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, এবার অ্যান্টিসিডেন্টের সংজ্ঞাটা কি বলছে? না, দি নাউন্স অর প্রোনাউন্স। বলছে অ্যান্টিসিডেন্ট একটা নাউনও হতে পারে বা প্রোনাউনও হতে পারে, মানে বেসিক্যালি এটা একটা সাবজেক্ট আর কি, ঠিক আছে? ইমিডিয়েটলি বিফোর দি রিলেটিভ প্রোনাউন্স, বলছে সেটা ইমিডিয়েটলি বসবে কার আগে? না, রিলেটিভ প্রোনাউনের আগে। ধরো একটা রিলেটিভ প্রোনাউন হোয়াই রয়েছে, তার জাস্ট আগেই বসবে আমাদের এই নাউন অথবা প্রোনাউন, যেটা কিনা ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে, পূর্ববর্তী বা অগ্রবর্তী হিসেবে বসবে, ঠিক আছে? মানে ধরো এখানে ওয়াইটা যদি আমি বলে থাকি রিলেটিভ প্রোনাউন, তাহলে হয়তো দ্যাটটা হবে সেখানে আমাদের অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? যদিও এখানে আমি জাস্ট দেখানোর জন্য বলছি, কিন্তু দ্যাট তো এখানে অ্যান্টিসিডেন্ট না, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। আচ্ছা, এবার উদাহরণ হিসাবে কি বলছে? উদাহরণ বলছে, আই মিট রোহিত হু ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল। উদাহরণটা কি বলছে? যে আমি রোহিতের সাথে দেখা করেছিলাম, হু ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল, যে কিনা স্কুল থেকে ফিরছিল। এই সেন্টেন্স আমাদের রিলেটিভ প্রোনাউন কোনটা? সেটা হলো আমাদের হু, ঠিক আছে? এবং ঠিক এর আগেই দেখো বসে রয়েছে এই যে রোহিত শব্দটা, এটা হলো আমাদের হু এর অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? মানে সেন্টেন্সে কি হচ্ছে? আই মেট রোহিত, আমি রোহিতের সাথে দেখা করেছিলাম। এবার এই রোহিতের সম্বন্ধেই আরো একটা কিছু এক্সট্রা জিনিস এখানটাতে পরবর্তী সেন্টেন্সটাতে বলছে। এগুলো দুটো আলাদা আলাদা সেন্টেন্স ছিল, সেগুলোকে রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে, ক্লজের মাধ্যমে এটাকে জয়েন করা হয়েছে, যেমন আমরা আগে করতাম কমপ্লেক্স সেন্টেন্স বানানোর সময়, জয়েনিং করার সময় সেই জিনিসটাই এখানে করা হয়েছে, ঠিক আছে? তাহলে হু হলো আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন, এবং রোহিত হলো তার অ্যান্টিসিডেন্ট, মানে রোহিতের রিলেটেড কিছু জিনিস এই পরবর্তী সেন্টেন্সটাতে বলা হচ্ছে, ঠিক আছে? দ্বিতীয় সেন্টেন্সে বলছে, দি ম্যান হু কেম হেয়ার ইজ অ্যান আর্টিস্ট। বলছে সেই মানুষটা যে এখানে এসেছিল সে ছিল একজন, বা সে হয় একজন আর্টিস্ট, ঠিক আছে? তাহলে হু হলো আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন, আর ম্যান হচ্ছে ওই হু এর অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? দি ম্যান, এই ম্যানের সম্বন্ধে এখানে কিছু জিনিস বলা হচ্ছে, তার কিছু রিলেশন এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে? তৃতীয় সেন্টেন্সটা বলছে কি, সি হ্যাড এ গার্ল হুম সি লাভড ভেরি ম্যাচ। বলছে তার একটা মেয়ে ছিল যাকে সে খুব ভালোবাসতো। এই সেন্টেন্সটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে অ্যান্টিসিডেন্ট কোন জিনিসটা? হুম তো হচ্ছে আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন। এবার আমাদেরকে বলেছিল কি নিয়মে, যে অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের ঠিক আগেই বসবে। তাহলে আমাদের এই যে গার্লটা, এইটা হবে আমাদের হুমের অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? নাকি সি, ঠিক আছে? সি কিন্তু আমাদের অ্যান্টিসিডেন্ট নয়। এখানে দুটো সাবজেক্টের কথা বলা হচ্ছে, দেখো, সি হ্যাড এ গার্ল, ঠিক আছে? প্রথমত বলছে যে তার একটা মেয়ে ছিল, এখানে সি হচ্ছে অ্যাকচুয়ালি কর্তা, এবং এখানে যে হ্যাড এ গার্ল এটা অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট হিসাবে বসছে, এই সেন্টেন্সের অবজেক্ট হিসাবে বসছে গার্ল, ঠিক আছে?
কিন্তু এই গার্লটা হচ্ছে আমাদের এই যে হুম, এই রিলেটিভ প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? এই গার্লের সম্বন্ধেই বাদ বাকি যে সেন্টেন্সটাতে বলা হচ্ছে, হুম যাকে কিনা সে ভালোবাসতো, ঠিক আছে? তাহলে এখানটায় তোমরা বুঝতে পারলে অ্যান্টিসিডেন্ট ব্যাপারটা কি এবং রিলেটিভ প্রোনাউন ব্যাপারটা কি এবং তার মধ্যে আমাদের রিলেশনটা কি রয়েছে, ঠিক আছে? নেক্সট পার্টে বলছে, ইন কেস অফ নন লিভিং থিংস অর অ্যানিমালস উই ইউজ দ্যাট। আচ্ছা, এবার আমরা আসছি কি, এই যে আমাদের এখানে রিলেটিভ প্রোনাউনগুলোর কথা উল্লেখ করেছিলাম, সেইগুলোর বিভিন্ন যে ভাবে ব্যবহারগুলো হয় সেগুলো কিভাবে হয় তার আলাদা আলাদা ভাবে রুলগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে দ্যাটের কথা উল্লেখ করছে, বলছে ইন কেস অফ নন লিভিং থিংস, যেগুলো আমাদের অপ্রাণীবাচক জড় পদার্থ এইসবগুলো হয়ে থাকে, বস্তুবাচক যে শব্দগুলো হয়ে থাকে সেই ধরনের যেসব শব্দগুলো তাদের আগে অর অ্যানিমালস, ঠিক আছে, অথবা জন্তু জানোয়ারদেরকে বোঝানোর জন্য আমরা সেখানে রিলেটিভ প্রোনাউন কি ইউজ করব না দ্যাট, ঠিক আছে? উদাহরণ বলছে দি বুক দেখো এখানে জড় পদার্থ, দ্যাট আই বট ইয়েস্টারডে হ্যাজ বিন স্টোলেন, বলছে সেই বইটা যেটাকে কিনা আমি কালকেই কিনে এনেছিলাম সেটা চুরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? রিলেটিভ প্রোনাউন হলো আমাদের দ্যাট, ঠিক আছে, এবং ঠিক তার আগেই বসবে তার অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে আমাদের এই দি বুকটা হচ্ছে আমাদের এর অ্যান্টিসিডেন্ট, এবং এটা দেখো একটা নন লিভিং থিং, অ্যানিম্যালের উদাহরণ এখানে দেয়া নেই, এটা হচ্ছে একটা নন লিভিং থিংস এর উদাহরণ বলছে। তাহলে দি বুকটা হলো আমাদের একটা নন লিভিং থিং, তাহলে তাকে দেখে আমাদের যে রিলেটিভ প্রোনাউনটা আসছে সেটা হচ্ছে দ্যাট। এবং কি করা হচ্ছে, এই দি বুকের সম্বন্ধেই বাদ বাকি সেন্টেন্সে কিছু জিনিস ইনফরমেশন এখানে বলা হচ্ছে, যেমন আই দি বুক দ্যাট আই বট ইয়েস্টারডে হ্যাজ বিন স্টোলেন, সেই বইটা যেটা কিনা আমি কালকেই কিনেছিলাম সেটা চুরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই বুকের সম্বন্ধে এক্সট্রা কিছু জিনিস এখানে বলা হচ্ছে। তাহলে এটা আমরা দেখলাম যে রিলেটিভ প্রোনাউন দ্যাট আমরা কিরকম ক্ষেত্রে ইউজ করব, ঠিক আছে? নেক্সট পার্টে আমরা বাকিগুলো সম্বন্ধে দেখছি। আচ্ছা, এরপরে বলছে ইন কেস অফ সুপারলেটিভ ডিগ্রি। প্রথমত এখানটা বলে নিই যে সুপারলেটিভ ডিগ্রি ব্যাপারটা কি। তোমরা মাধ্যমিক লেভেলে গ্রামার করার সময় নিশ্চয়ই এই ডিগ্রি চেঞ্জের ব্যাপারগুলো করেছো। একটা তো হয়ে থাকে পজিটিভ ডিগ্রি, একটা হয়ে থাকে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হয়ে থাকে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির ভেতরে আমি যদি বলে থাকি ধরো গুড, ঠিক আছে, কম্পারেটিভে তার হবে কি বেটার, আর আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে বেস্ট, ঠিক আছে? এবার একটা জিনিস বলি যে এই যে ডিগ্রি চেঞ্জ হচ্ছে মানে কি, মানে একটা শব্দ, ঠিক আছে, ধর এই যে গুড শব্দটার মানে হচ্ছে কি ভালো, এবং তার কম্পারেটিভ ডিগ্রিতে হলো বেটার এবং তার সুপারলেটিভ ডিগ্রিতে হলো বেস্ট। অ্যাকচুয়ালি দেখতে গেলে তিনটেরই মানে হচ্ছে ভালো, কিন্তু এখানে ছিল জাস্ট নর্মাল ভালো বলতে পারো, এখানে কি হচ্ছে তার থেকে একটুখানি তার লেভেল বাড়লো, বেটারের ক্ষেত্রে ভালো কিন্তু গুডের থেকে অ্যাটলিস্ট একটুখানি বেশি। এখানে আবার কি হচ্ছে বেস্টের ক্ষেত্রে ভালো এটাও, কিন্তু সে বেটারের থেকে একটুখানি তার লেভেলটা বাড়লো, ঠিক আছে? সেই হিসাবে এরপর একটার পর একটা কি হচ্ছে না তাদের লেভেল চেঞ্জ হচ্ছে, এবং সেটাকে আমরা বলছি ডিগ্রি চেঞ্জ, ঠিক আছে? আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই যে ডিগ্রি চেঞ্জ যেগুলো হয়ে থাকে সেগুলো হয়ে থাকে পার্টস অফ স্পিচের এমন একটা পার্ট যেটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভেরই ডিগ্রি চেঞ্জ হয়ে থাকে, অন্য কোনো পার্টস অফ স্পিচের যে পার্টগুলো রয়েছে 8টা পার্টের মধ্যে অনলি অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয়, বাদ বাকিগুলো ডিগ্রি চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের ডিগ্রি চেঞ্জের ব্যাপারটা। এবার এই যে এখানে বলছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখান থেকে কোনটা আমরা দেখতে পাচ্ছি এই বেস্ট এই শব্দটাকে, ঠিক আছে? তাহলে কোন একটা সেন্টেন্সে যদি এরকম সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়ে থাকে, ধরো এই বেস্টের কথাই বলছি, তখন কি হবে না অ্যাডেড উইথ এ লিভিং থিং, এবং এটার সাথে একটা লিভিং থিং এর কথা উল্লেখ থাকবে, মানে একটা ধরো জীবন্ত কোনো প্রাণী, সে ব্যক্তি হতে পারে বা কোনো জন্তু জানোয়ারই হোক না কেন, যাই হোক না কেন, মোটামুটি লিভিং থিং এর কথা উল্লেখ থাকবে, উই ইউজ দ্যাট, সেই ক্ষেত্রেও আমরা কি করব দ্যাট এর উল্লেখ করব, দ্যাট এর ইউজ করব। তাহলে দ্যাট এর ইউজ আমরা আগেও একটা পেলাম, এখানে একটা পাচ্ছি, ঠিক আছে? নিয়মটা আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি। নিয়মটাই বলছে কি যে ইন কেস অফ সুপারলেটিভ ডিগ্রি অ্যাডেড উইথ এ লিভিং থিং উই ইউজ দ্যাট, বলছে আমরা দ্যাট এই রিলেটিভ প্রোনাউনটাকে কখন ইউজ করব না যখন একটা সুপারলেটিভ ডিগ্রির সাথে আমরা একটা লিভিং থিং এর কথা উল্লেখ করব, ঠিক আছে, তখন আমরা দ্যাট ইউজ করব। উদাহরণটা দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে। উদাহরণ বলছে কি মিস্টার শর্মা কি একটা লিভিং থিং, ঠিক আছে? তাহলে এটা হলো একটা আমাদের লিভিং থিং, ইজ দি মোস্ট কারেজাস পারসন। এবার এই যে পার্টটা এখানটাকে ভালো করে একবার দেখে নাও, বলছে ইজ তো আমাদের ভার্ব, ঠিক আছে, বাদ বাকিটা দেখো দি মোস্ট কারেজাস পারসন, এই জায়গাটা হচ্ছে আমাদের যে সুপারলেটিভ ডিগ্রির কথা বলা হচ্ছিল সেই জায়গাটা। সুপারলেটিভ ডিগ্রি করার সময় এইভাবেই দি দিয়ে করতে হয়, ঠিক আছে? আচ্ছা,
এখানটা হলো তাহলে সুপারলেটিভ ডিগ্রি পার্ট এখানটা। তারপরে বলছে দ্যাট, এই যে আমাদের রিলেটিভ প্রোনাউনটা আসছে, এখানটা হলো সুপারলেটিভ ডিগ্রি, এখানটা আসছে আমাদের রিলেটিভ প্রোনাউনটা দ্যাট। দ্যাট আই হ্যাভ, এখানটা হবে এভার, দ্যাট আই হ্যাভ এভার সিন। বলছে মিস্টার শর্মা হলো দি মোস্ট কার্জাস পার্সন, সব থেকে কার্জাস পার্সন দ্যাট আই হ্যাভ এভার সিন, যেটা কিনা বা যাকে কিনা আমি আজ অব্দি দেখেছি। অ্যাকচুয়ালি এখানে তুমি যদি সেন্টেন্সটাকে ভালো করে পড়ো না, এখানে আমাদের বারবার আমরা কি বলেছি রিলেটিভ প্রোনাউনে, যে যখনই আমাদের কোনো একটা জায়গায় রিলেটিভ প্রোনাউন বসবে, রিলেটিভ প্রোনাউনের সাথে অ্যাকচুয়ালি তার রিলেশনটা বসবে তার অ্যান্টিসিডেন্টের। এখানে আমাদের অ্যান্টিসিডেন্ট কোনটা? দি মোস্ট কারেজাস পার্সন, এই যে পুরো পার্টটা, এই জায়গাটা হচ্ছে আমাদের এর অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? ওই জন্য তুমি দেখো এই দ্যাটটার সাথে রিলেশন বসছে ঠিক এইটারই, কিন্তু মিস্টার শর্মার কিন্তু বসেনি, ঠিক আছে? তুমি সেন্টেন্সটা দেখো ভালো করে, বলছে মিস্টার শর্মা হলো দি মোস্ট কারেজাস পার্সন, যাকে কিনা, বা ধরে নাও এই দি মোস্ট কারেজাস পার্সন এইখানটাকে যদি আমি একটা জাস্ট একটা কোয়ালিটির মতন ধরে নিই, ঠিক আছে, তখন দেখতে পাবে যেটা কিনা সেন্টেন্সটা মিনিংটা এরকম আসবে। দি মোস্ট কারেজাস পার্সন মানে এই জায়গাটা আমি বলতে চাইছি কি একটা কোয়ালিটি, যেটাকে আমি বলছি যেটা কিনা আমি আজ অব্দি দেখেছি, ঠিক আছে? মিস্টার শর্মার যদি মিস্টার শর্মার কথা যদি এখানে আমি দ্যাটের মাধ্যমে বলতাম, তাহলে কিন্তু আমাকে বলতে হতো যাকে কিনা, ঠিক আছে? কিন্তু এই যে কোয়ালিটিটা রয়েছে দি মোস্ট কারেজাস পার্সন, এইটার কথা তো আমি এখানে উল্লেখ করছি দ্যাটের মাধ্যমে, ওই জন্য আমি মাইনিংটা করছি কিরকম, না যেটা কিনা, ঠিক আছে? বুঝতে পারলে তাহলে এখানটা? তাহলে নিয়মটাতে বলেছিল যে একটা সুপারলেটিভ ডিগ্রির সাথে যদি লিভিং থিং এর কথা উল্লেখ থাকে তখন আমরা রিলেটিভ প্রোনাউন দ্যাট ইউজ করব, ঠিক আছে? নেক্সট পার্ট বলছে হোয়েন অল, এটা একটা শব্দ, হোয়েন অল ইজ ইউজড অ্যাজ অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? অ্যান্টিসিডেন্ট যেমন এই পার্টটা ছিল সেরকম ওই পার্টটাতে আমরা অল এই শব্দটাকে ইউজ করব, তখন কি হবে? ইন কেস অফ লিভিং থিংস, ইন কেস অফ লিভিং থিং উই ইউজ রিলেটিভ প্রোনাউন হু অর দ্যাট, দুটোর ইউজ হয়, ঠিক আছে? নেক্সট বলছে ইন কেস অফ নন লিভিং থিংস উই ইউজ রিলেটিভ প্রোনাউন দ্যাট। আর বলছে কি ইন কেস অফ আনকাউন্টেবল নাউন উই ইউজ দ্যাট। এখানে হু এবং দ্যাট এদের উল্লেখ করা রয়েছে কখন কিভাবে ইউজ করা হয়। তিনটে জিনিস রয়েছে, আমি তিনটে জিনিস ভালো করে আলাদা আলাদাভাবে বলছি। বলছে কি হোয়েন অল এই শব্দটা ইজ ইউজড অ্যাজ অ্যান্টিসিডেন্ট, যখন একে অ্যান্টিসিডেন্ট হিসেবে ইউজ করা হবে ইন কেস অফ লিভিং থিংস, এবং সেটা থাকবে একটা লিভিং থিংস এর ক্ষেত্রে, ঠিক আছে? প্রাণীবাচক কোনো শব্দ বলো বা কোনো ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে যখন অল এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে ইউজ করছি, তখন উই ইউজ রিলেটিভ প্রোনাউন হু অর দ্যাট। হুকেও ইউজ করতে পারি অথবা দ্যাটকেও ইউজ করতে পারি, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের লিভিং থিংস এর ক্ষেত্রে। এরপরে বলছে এটা হলো আমাদের লিভিং থিংস এর ক্ষেত্রে। এরপরে বলছে ইন কেস অফ নন লিভিং থিংস, নন লিভিং থিংস এর ক্ষেত্রে কি হচ্ছে না উই ইউজ রিলেটিভ প্রোনাউন অনলি দ্যাট। আগেরটাতে ছিল হু, কারণ এখানে তো লিভিং থিং এর কথা বলেছে, যদি আমি এখানে একটা কোনো পার্সনের কথা উল্লেখ করে দিই অতি অবশ্যই তখন তো আমরা হু তো ইউজ করতেই হবে। আচ্ছা, আর নন লিভিং এর ক্ষেত্রে কি হচ্ছে দ্যাট, অনলি দ্যাট। আর ইন কেস অফ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হবে না এখানেও আমরা অনলি দ্যাট এটাকে ইউজ করব। বুঝতে পারলে? তিনটে আলাদা আলাদা পার্টের কথা এখানে বলেছে। এবার তিনটে আলাদা পার্টেরই আমি তিনটে আলাদা উদাহরণ নিয়েছি, সেগুলো দেখো। প্রথমের উদাহরণটা হচ্ছে প্রথমের রুলটার জন্য। সেখানে কি বলেছিল যে লিভিং থিং এর ক্ষেত্রে আমরা হু অথবা দ্যাট ইউজ করব এবং অ্যান্টিসিডেন্ট থাকবে অল, ঠিক আছে? দেখো এখানে বলছে অল হু অর দ্যাট, এই হুটা কেটে দেবে, ঠিক আছে? বলছে অল হু অর দ্যাট আর ইন্টারেস্টেড ইন দিস কোর্স ক্যান জয়েন নাও, বলছে যারা তোমরা এই কোর্সটাতে ইন্টারেস্টেড তারা তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? রুলে বলেছিল কি অল থাকবে অ্যান্টিসিডেন্ট হিসেবে, অল রয়েছে প্রথমেই অ্যান্টিসিডেন্ট, ঠিক তারপরে আমাদের বলছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তার মানে আমাদের যে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনের রুলটা যেটা বেসিক রুল সেটাও আমাদের ঠিক আছে। এবার এই রুলের হিসাবে অল অ্যান্টিসিডেন্ট, তারপরে আমাদের হুও ইউজ করতে পারি অথবা দ্যাট ইউজ করতে পারি, ঠিক আছে? ওই জন্য আমি দুটোই দিয়ে রেখেছি, হলো। এবার এই অলটা কিরকম সেন্স দেবে না একটা লিভিং থিংস এর হিসাবে সেন্স দেবে। লিভিং থিংস এর সেন্সটা পাবে পেছনের দিকে, কিরকম বলছে আর ইন্টারেস্টেড ইন দিস কোর্স ক্যান জয়েন নাও। এই যে অলটা এটা এমন একটা সাবজেক্টকে বোঝাচ্ছে যে কিনা ইন্টারেস্টেড কোর্সে জয়েন করার জন্য। কোর্সে কে জয়েন করবে? কোনো জীবন্ত প্রাণী, প্রাণী বলতে অ্যাটলিস্ট কোনো ব্যক্তিই তো জয়েন করবে, এমন তো নয় যে কোনো ইট পাথর এরা তো জয়েন করে নেবে না, ঠিক আছে, কোর্সে। তো সেটাই এখানে আমি বুঝতে পারছি যে অলের মাধ্যমে কোনো লিভিং থিংস এর কথাই আমি বোঝাতে চাইছি, ঠিক আছে? তাহলে প্রথমে নিয়মটার হিসাবে আমি এখানে হু কেও ইউজ করতে পারি, দ্যাট কেও ইউজ করতে পারি, ঠিক আছে? দুটো ইউজ হবে। নেক্সট উদাহরণটা বলছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। প্রথমত বলে রাখি এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, যেটার মানে হচ্ছে যাই চকচক করে তাই সোনা নয়, ঠিক আছে?
এবার আমি এখানে নিয়মের হিসাবে এটা চেক করব। অল হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, অল বসে রয়েছে প্রথমেই। এবার আমাকে অলটাকে দেখতে হবে এমন কোনো জিনিসকে কি বোঝাচ্ছে যেটা নন লিভিং থিংস। আমি তো দেখতে পাচ্ছি যে কি বলছে যে সবকিছু জিনিসই যাই চকচক করে তাই সোনা না, তাহলে সোনা এবং জিনিস এগুলো তো আমি দেখতে পাচ্ছি যেগুলো একটা অপ্রাণীবাচক বস্তু, জড় পদার্থের কথা বলতে চাচ্ছে, গোল্ড একটা জড় পদার্থ, তাহলে এটা হচ্ছে অলটা একটা নন লিভিং থিংসকে বোঝাচ্ছে। তাহলে নিয়মের হিসেবে নন লিভিং থিং বোঝাবে এবং অল আমাদের অ্যান্টিসিডেন্ট হিসেবে বসবে, তখন আমরা অনলি দ্যাটকে ইউজ করবো, ঠিক আছে। তৃতীয় উদাহরণটা বলছিল কি, অল দি মানি দ্যাট মাই মাদার হ্যাজ, এখানে একটা শব্দ ইউজ করো, অল দি মানি দ্যাট মাই মাদার হ্যাজ। প্রথমত বলে রাখি, এখানে একটা তোমরা শব্দ ইউজ করো, সেটা হচ্ছে কি অল দি মানি দ্যাট মাই মাদার, এখানটা করো গেভ, ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা ঠিক হবে। অল দি মানি দ্যাট মাই মাদার গেভ হ্যাজ বিন স্পেন্ড, বলছে আমার মা যতটা টাকা দিয়েছিল ততটাই আমি পুরোটাই স্পেন্ড করে ফেলেছি, ঠিক আছে। দেখো আমাদের নিয়মে কি বলেছিল, নিয়মে বলেছিল যে যদি কোনো আনকাউন্টেবল নাউন ইউজ করা হয় এবং সেটা অল এই শব্দটার মাধ্যমে আমরা যদি মিন করতে চাই, তখন আমরা রিলেটিভ প্রোনাউন দ্যাটকে ইউজ করব, ঠিক আছে। এখানে দেখো দ্যাট এর ইউজ করা হয়েছে, ঠিক আছে, তাহলে আমি এখানে দেখি যে এখানে অলটাকে আমার কোনো আনকাউন্টেবল নাউনকে মিনিং করছে, সেটা আমাকে চেক করতে হবে। তো অল আমার তো প্রথমে বসে রয়েছে, তারপরে বলছে অল, অল দি মানি এই শব্দটা অ্যান্টিসিডেন্ট হিসেবে বসছে কার না, দ্যাট এই রিলেটিভ প্রোনাউনটা, ঠিক আছে। এবার আমি এখানে বলি যে এটাকে আমি এই মানিটাকে আমি কি করে আনকাউন্টেবল নাউন বলছি, ঠিক আছে। নিয়মের হিসেবে আমি এই উদাহরণটা বানিয়েছি ঠিকই, কিন্তু তোমরা তো বলবে আচ্ছা আমি টাকা তো গুনতে পারি, দুনিয়ায় যেখানে যত টাকা রয়েছে সবকেই তো গোনা যায়, টাকা কি কেউ না গুনে রাখে এমনি ফেলে রেখে দেয়? তা তো নয়, সবাই টাকা গুনেই রাখে। কিন্তু আমি এখানে কিন্তু বলছি না যে অল দি মানির মানে এরকম নয় যে যত টাকা ছিল, যখন তুমি টাকা বলছো তার মানে তুমি এটা বুঝিয়ে দিচ্ছ যে টাকাটা গোনা হয়ে রয়েছে, সেটা নোট হয়ে থাকুক বা কয়েন হয়ে থাকুক, যাই হয়ে থাকুক না কেন, সেটা গোনা হয়ে রয়েছে, ঠিক আছে। সেই ধরনের পরিমাণকে আমি বলবো টাকা এবং সেটাকে আমি গুনে রাখছি। কিন্তু ধরো আমি এই মানিটার মাধ্যমে যদি আমি এরকম বলি যে যত অর্থ আমার কাছে ছিল, ঠিক আছে, তখন অর্থ সম্পদ এগুলো হচ্ছে একটা পুরো একটা মাস একটা পরিমাণকে বোঝাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আনকাউন্টেবল মানে যেটাকে আমি গুনিনি, ঠিক আছে। যখন আমি বলছি নোট, কয়েন, 10 টাকার নোট, 5টা 10 টাকার নোট, ঠিক আছে, সেগুলো কিন্তু গোনা যাচ্ছে, কিন্তু আমি যখন বলছি টোটাল অর্থ সম্পদ সেগুলো কিন্তু আনকাউন্টেবল, ঠিক আছে। আমি এই যে অল দি মানি এই জায়গাটার মাধ্যমে আমি ওই যত অর্থ আমাকে দিয়েছিল, যত সম্পদ আমাকে দিয়েছিল সেই জায়গাটাকে আমি মিন করতে চাইছি, সেই জন্য মানিটা এখানে হয়ে গেল আমাদের আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তাহলে আমাদের এই নিয়মের হিসাবে এই তৃতীয় যে উদাহরণটা সেটা আমাদের ঠিক আছে। আচ্ছা, এর পরের নিয়মটা বলছে কি, এভরিওয়ান, এভরিথিং, প্রথমে তোমরা এই শব্দগুলো লিখবে তোমাদের খাতায়, এভরিওয়ান, এভরিথিং, নাথিং, দি অনলি, এনি, অল, নান, নো, নোবডি, মাচ, লিটিল, দি সেম, দি ফিউ, দি লিটিল, ঠিক আছে। আচ্ছা এখানে তোমরা কমা দিয়ে দেবে এই অবধি, ঠিক আছে। when these words are used as antecedents we take relative pronoun that, আবার এখানে that এর কথা উল্লেখ করছে। নিয়মটা কি বলছে যে এই শব্দগুলো যখন আমরা when these words are used as antecedent, যখন এই শব্দগুলোকে আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে ইউজ করব, তখন আমরা কি করব না উই ইউজ রিলেটিভ প্রোনাউন দ্যাট, ঠিক আছে। মানে দ্যাট বসবে ঠিক এই শব্দগুলোর পরে, অ্যান্টিসিডেন্ট তো আগে বসে আর রিলেটিভ প্রোনাউন পরে বসে, তাহলে এগুলো আগে বসবে তারপরে বসবে দ্যাট, ঠিক আছে। উদাহরণ কি বলছে দেখে নি। উদাহরণ বলছে দিস ইজ দি অনলি বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, আমার রিলেটিভ প্রোনাউন কোথায় বসছে, এই যে দ্যাট, তাহলে রিলেটিভ প্রোনাউনের আগেই তো তার অ্যান্টিসিডেন্ট বসবে, তাহলে রিলেটিভ প্রোনাউনের আগেই তো তার অ্যান্টিসিডেন্ট বসবে, তাহলে তাহলে আমার এখানে এই যে দি অনলি বুক এই জায়গাটা হচ্ছে আমার এর অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। তাহলে আমাকে নিয়মে যেটা বলেছিল যে যদি এই শব্দগুলো অ্যান্টিসিডেন্ট হিসেবে বসে থাকে তখন আমরা ওই সেন্টেন্সে দ্যাট রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা এইখানে নিয়মের হিসাবে এটা হলো, এবং আরো একটা জিনিস এখানে লক্ষ্য করো, সেটা হচ্ছে কি যে বুক এই শব্দটা এটা তো একটা তো আমার নন লিভিং থিং, জড় পদার্থের কথা উল্লেখ করছি, তাহলে আমি এখানে দ্যাট ইউজ করাটাও স্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় উদাহরণ বলছে কি, মাই মাদার হ্যাড স্পেন্ড দি লিটিল মানি দ্যাট আই গেভ হার, বলছে আমার মা সেই টাকাটা সেই অর্থটা কি করেছে না স্পেন্ড করে ফেলেছে দ্যাট আই গেভ হার, যেটা আমি তাকে দিয়েছিলাম। দ্যাট হচ্ছে আমার একটা রিলেটিভ প্রোনাউন, তাহলে তার ঠিক আগেই আমাদের বসবে কি তার অ্যান্টিসিডেন্ট, তাহলে এই যে দি লিটিল মানি এইখানে আমার বসছে তার অ্যান্টিসিডেন্ট। এবার তুমি এই উদাহরণটাকে দুটো নিয়মের মাধ্যমে চেক করে নিতে পারবে, একটা হচ্ছে এই যে দি লিটিল এই যে ব্যাপারগুলো এখানে শব্দগুলোর কথা বলেছো, এই যে লিটিল, ঠিক আছে, দি লিটিল,
দি লিটিল মানি আমার এখানে বসছে অ্যান্টিসিডেন্ট হিসেবে, তাহলে আমার এই নিয়মের হিসেবেও এখানে দ্যাট বসছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। এবং ঠিক আগেই যে নিয়মটা করে এলাম, যখন আমি আনকাউন্টেবল নাউনকে কোনো ইউজ করব কোথাও, যখন আমি কোথাও আনকাউন্টেবল নাউনকে ইউজ করব তখন অ্যান্টিসিডেন্ট হিসেবে, তখন আমি কি করব না রিলেটিভ প্রোনাউন দ্যাট ইউজ করব। ঠিক এই এখানে দেখো দি লিটিল মানি, ঠিক আবার সেই অর্থ এই সেন্সটা দিচ্ছে। আমি কিন্তু টাকার কথা বলছি না বারবার, নোট কয়েন এই হিসাবে আমি কিন্তু বলছি না, ওগুলোকে গোনা যায়। মানি এখানে আমি বলছি অর্থ, সম্পদ, একটা মাস, একটা টোটাল একটা পরিমাণ, ঠিক আছে, সেই জায়গাটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এই নিয়মটা বুঝতে পারলে পরের নিয়মটা বলছে কি, হু ইজ ইউজড টু রিপ্রেজেন্ট এ পার্সন। একটা পার্সনকে রিপ্রেজেন্ট করার জন্য হু এর ইউজ করব, ঠিক আছে, যেটা আমরা জানি ব্যক্তিকে বোঝানোর জন্যই তো হু ইউজ করব। তারপর বলছে হুইচ ইজ ইউজ টু রিপ্রেজেন্ট সাম অ্যানিম্যাল অর নন লিভিং থিং। হুইচকে ইউজ করব কিসের জন্য, না কোনো জন্তু জানোয়ারকে বোঝানোর জন্য অথবা কোনো বস্তুকে বোঝানোর জন্য, ঠিক আছে। তারপর বলছে দ্যাট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট এ পার্সন। এ দেখো আমি বললাম না দ্যাট এর ইউজ হচ্ছে ডাইভার্স, এখানে বলছে কি দ্যাট এর ইউজ হতে পারে কিরকম, পার্সন, নন লিভিং থিং এর ক্ষেত্রে অথবা লিভিং থিং। এবার দেখো এই যে পার্সন, এটা তো লিভিং থিং এর ভেতরেই চলে আসে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে হু এর ইউজ হয় শুধুমাত্র পার্সন মানে লিভিং থিং এর ক্ষেত্রে, হুইচ এর ইউজ হয় অ্যানিম্যাল মানে লিভিং থিং প্লাস নন লিভিং থিং। কিন্তু দ্যাট দেখো পার্সন মানে লিভিং থিং, নন লিভিং থিং সবের ক্ষেত্রে ইউজ হচ্ছে, ঠিক আছে। এবার এদের প্রত্যেকটার উদাহরণ আমি পরের স্লাইডটাতে তোমাদের সাথে ডিসকাস করছি। প্রথমের উদাহরণটা বলছে কি, মাই সিস্টার হু ওয়াজ এ স্টুডেন্ট অফ দি স্কুল টপড, টপড বানানো হবে ডবল পি, টপড দি এক্সাম, ঠিক আছে। আমার বোন সে কে ছিল না একজন স্টুডেন্ট অফ দি স্কুল, এই স্কুলের একজন স্টুডেন্ট ছিল, কি করেছে না টপ দি এক্সাম, সে পরীক্ষাতে প্রথম হয়েছে, ঠিক আছে। এবার এখানে দেখো মাই সিস্টার, এটা হচ্ছে আমাদের এই হু এই যে রিলেটিভ প্রোনাউনটা এর অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্ট ঠিক রিলেটিভ প্রোনাউনের আগেই বসবে। তো যাই হোক এখানে বলছে কি যে মাই সিস্টার হলো আমাদের অ্যান্টিসিডেন্ট, যেটা একটা লিভিং থিং, একটা পার্সন, সেই জন্য আমরা হু এর ইউজ করছি এখানে, ঠিক আছে। এবং বাকি যে সেন্টেন্সের পার্টগুলো বলছে সেগুলো এই মাই সিস্টারের জন্যই ইউজ করা হয়েছে, মাই সিস্টারের রিলেটেডই কিছু ইনফরমেশন বাকি পার্টটাতে দিয়েছে। পরের উদাহরণটা বলছে কি, দি কার হুইচ ওয়াজ রিপেয়ার্ড রিসেন্টলি, ফাইলটা সেভ করার সময় অনেক এরর এসে গেছে, এখানটায় পরে লিখবে দি কার হুইচ ওয়াজ রিপেয়ার্ড রিসেন্টলি হ্যাজ বিন স্টোলেন। তাহলে সেন্টেন্সটা এবার ঠিক হচ্ছে। সেন্টেন্সের মানে হলো কি যে ওই সেই কারটা, সেই গাড়িটা যেটা কিনা রিসেন্টলি রিপেয়ার করা হয়েছিল হ্যাজ বিন স্টোলেন, সেটা চুরি হয়ে গেছে, ঠিক আছে। এবার তুমি দেখো হুইচ হচ্ছে আমার এখানে রিলেটিভ প্রোনাউন এবং ঠিক তার আগেই বসছে তার অ্যান্টিসিডেন্ট। তার অ্যান্টিসিডেন্ট কে, না দি কার এই শব্দটা, যেটা কিনা একটা নন লিভিং থিং। তাহলে আমাদের নন লিভিং থিং এর ক্ষেত্রে যে হুইচ শব্দটা আমরা ইউজ করে থাকি সেটা আমরা এখান থেকে চেক করে নিতে পারছি। আচ্ছা, তৃতীয় উদাহরণটা বলছে কি, দিস ইজ দি ডগ দ্যাট হ্যাজ বিটেন সুরেশ ইয়েস্টারডে। এখানে প্রথমে তো চেক করো আমাদের রিলেটিভ প্রোনাউন কোনটা, দ্যাট হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন এবং তার আগেই বসছে তার অ্যান্টিসিডেন্ট যেটা কিনা দি ডগ, এবং দি ডগ হচ্ছে একটা লিভিং থিং, ঠিক আছে, যদিও অ্যানিমাল কিন্তু লিভিং থিং তো, কিন্তু তার সাথেও আমরা দ্যাট এর ইউজ করছি। তাহলে সেন্টেন্সের মানে হলো কি যে দিস ইজ দি ডগ, এটাই হলো সেই কুকুরটা, দ্যাট হ্যাজ বিটেন সুরেশ ইয়েস্টারডে, যেটা কিনা সুরেশকে গতকালই কামড়েছিল বা কামড়েছে। আচ্ছা, এরপরে বলছে কি, টু শো পজিশন উই ইউজ হুইচ অ্যান্ড অফ হুইচ। বলছে পজিশন মানে সেই অধিকার বোঝানোর জন্য, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার অবজেক্টের ওপরে কারোর অধিকার, সেটা বোঝানোর জন্য উই ইউজ হুইচ, হুইচ শব্দটাও ইউজ করতে পারি অথবা অফ হুইচ শব্দটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এতক্ষণ আমরা দ্যাট এর ইউজ দেখলাম, এবার আমরা হুইচ এর ইউজ দেখছি। হুইচ এই রিলেটিভ প্রোনাউনটাকে আমরা পজিশন বা অধিকার বোঝানোর জন্য ইউজ করতে পারি, ঠিক আছে, এবং সাথে সাথে আমরা অফ হুইচ এর মাধ্যমেও পজিশন শো করতে পারি, ঠিক আছে। আমি দুটো দিয়ে একটা করে উদাহরণ দিয়েছি। প্রথমের উদাহরণটা বলছে কি মাই বুক হুজ, প্রথমের উদাহরণটা বলছে কি মাই বুক হুজ পেজেস ওয়ার টর্ন হ্যাজ বিন সেন্ট ফর রিপেয়ার। স্যার মানেটা বলছে কি যে আমার বইটা যেটার পেজগুলো পাতাগুলো ছিঁড়ে গেছিল সেটাকে রিপেয়ারের জন্য পাঠানো হয়েছে, ঠিক আছে। এবার তুমি দেখো এখানে হুজ এইটা হলো আমাদের রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে মাই বুক এই শব্দটা ঠিক তার আগেই বসছে, এটা হয়ে গেল আমাদের রিলেটিভ প্রোনাউন হুজ তার ইউজ, ঠিক আছে। এবার আমি চেক করব যে পজেশনের যে ব্যাপারটা বলেছিল সেটা এখানে কি মিনিং দিচ্ছে, যে মাই বুক
হুজ পেজেস ওয়ার টর্ন, বলছে আমার বইটা যার যার এই যে যার এখানে বলা হচ্ছে এইভাবেই কি করা হচ্ছে, এই মাই বুকের পেজের সাথে যে রিলেশনটা, পেজের ওপরে যে এই মাই বুকের অধিকারটা সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। পেজগুলো কার? হুজ পেজেস। হুজটা কে? না মাই বুক। তাহলে এই পেজগুলো হচ্ছে মাই বুকের, আমার বইয়ের পেজ। ঠিক আছে, তাহলে এই পেজের ওপরে মাই বুকের যে অধিকারটা সেটা এস্টাবলিশ করা হলো কার মাধ্যমে? হুজ এই রিলেটিভ প্রোনাউনটার মাধ্যমে। ঠিক আছে, আরেকটা বলেছিল কি না অফ হুইচ, তার মাধ্যমে আমরা এই একই জিনিস মিন করতে পারবো, সেটার একটা উদাহরণ দিয়েছি, দেখে নাও। দ্বিতীয় উদাহরণ বলছে মাই বুক দি পেজেস অফ হুইচ ওয়ার টর্ন হ্যাজ বিন সেন্ট ফর রিপেয়ার। বলছে আমার বইটা যার পেজগুলো ছিঁড়ে গেছিল সেটাকে রিপেয়ারের জন্য পাঠানো হয়েছে। সেম মিনিং বাট ইউজ একটু ডিফারেন্ট ভাবে হয়েছে। মাই বুক, এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, এখানে অফ হুইচটা কিন্তু আমাদের এখানে রিলেটিভ প্রোনাউনের হিসাবে ইউজ করা হয়নি। ঠিক আছে, আগেরটাতে ইউজ হয়েছিল, এখানে হয়নি। এখানে বলছে মাই বুক, আমার বইটা দি পেজেস অফ হুইচ, পেজগুলো এর। ঠিক আছে, অফ হুইচের মাধ্যমে এর, এই যে দি বুক অফ হুইচের মাধ্যমে এই যে মাই বুক এই জিনিসটাকে উল্লেখ করতে যাচ্ছে। অফ হুইচ দি পেজেস অফ হুইচ, পেজগুলো যার কিনা বলতে মাই বুকের কথা বলছে। মাই বুকের পেজগুলো ওয়ার টর্ন হ্যাজ বিন সেন্ট ফর রিপেয়ার। ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাসে আমরা শুধু রিলেটিভ প্রোনাউনের টপিকটাকে ডিসকাস করলাম। এই টপিকটা একটুখানি বড় ছিল তো আজকে ওটাকে আলাদাভাবে করলাম। আচ্ছা, পরের দিন আমরা ডিসকাস করবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং আরো কিছু রুল রয়েছে যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন, এরকম কিছু রয়েছে, সেগুলো আলোচনা করব। আর আমি আশা করছি তোমরা তোমাদের খাতায় সবকিছু নোট করে নিয়েছো অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছে তাদের মধ্যে তোমরা শেয়ার করো প্লিজ। আমি ফ্রিতে এই কারণে বানাচ্ছি যাতে কোনো সবাই এর বেনিফিটটা নিতে পারে। ঠিক আছে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে ফেসবুকের পেজটা ফলো করে নিও, ওখান থেকে তোমরা ক্লাসের যে নোটসগুলো সেগুলো পেয়ে যাবে, আমি ওখানে আপলোড করে দিই ক্লাসের পরে। আর WBCS প্রিলিমসের যে আমি একটা সিরিজ বানিয়েছি কোশ্চেন সলভের, ওটা দেখতে চাইলে তোমরা দেখতে পারো, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।